যেই বেলতলায় গ্রামের লোকেরা আসতে ভয় পায়, সেখানে কিনা এই দুটো চুনোপুটি এসে ওপর বেল গাছে ঢিল ছুড়ছে। তারা দেখাচ্ছি মজা। বৈশাখের গরমে প্রায়শই ওঠে কালবৈশাখীর ঝড়। এমন একদিন সন্ধ্যায় কালবৈশাখীর ঝোড়ো হাওয়ায় ধূপধাপ করে আম গাছ থেকে আম পড়ছে। এদিকে রান্নাঘরে তখন বাবিন, মিঠি, টিভিটা বন্ধ করে এবার তোরা পড়তে বস। এই হয়েছে, সারাদিন শুধু টিভি আর না হলে মোবাইল। বাইরে ঝড় উঠেছে, কোথায় গিয়ে গাছের আম কুড়াবি তা না। তখনই তাদের বাবা অফিস থেকে বাড়ি ফিরে আসে, আর হঠাৎ করে কারেন্ট চলে যায়। লোডশেডিং হয়ে গেল, আমি এখন কি করে কার্টুন দেখবো? হ্যাঁ, মোবাইলেতেও চার্জ শেষ, এখন আমি গেমও খেলতে পারবো না। ঠিক তখনই রুক্মিণী মোমবাতি জ্বালিয়ে নিয়ে সেখানে আসে। তোরা আজকালকার ছেলেমেয়েরা টিভি আর মোবাইল ছাড়া কিছুই বুঝিস না। আমি ঝড় উঠলেই আম কুড়াতে ছুটতাম, আর সন্ধেবেলা কারেন্ট গেলেই কি মজা, ঠাকুরদার থেকে ভূতের গল্প শুনতাম। তোমরাও তো আমাদের গল্প তো নাও না, তুমি সারাদিন অফিসে থাকো আর মা কলের কাজে ব্যস্ত। চলো না বাবা, আজকে তুমি আমাদের একটা গল্প শোনাবে। তারপর শেখর জামা কাপড় ছেড়ে ছেলে মুড়ি মেখে ভূতের গল্প শোনাও না। তখন ঝোড়ো হাওয়া কিছুটা কমে এসেছে। শেখর উঠানে বসে তাদের গল্প শোনাতে শুরু করে। আমি যখন অনেক ছোট, স্কুলে গরমের ছুটি পড়তেই মায়ের সাথে গিয়েছিলাম মামার বাড়ি। আর আমার মামার বাড়িতে ছিল পুকুর ভর্তি মাছ, আর বাড়ির উঠানে ছিল একটা মস্ত তেঁতুল গাছ। আর মামার বাড়িতে আমার জুটি ছিল আমার মামাতো ভাই পলাশ। দিদিমা আমাদের দুই ভাইকে বারবার করে বলতেন, শোন বাছারা, তোরা সারাদিন এই বাড়ির মধ্যে খেলাধুলা করবি, বাইরে কোথাও যা। বাবা শেখর এখানে তোকে রেখে গেছে, দাদু দিদিমা চলবি। খুবই ডান পিটে ওই বেলতলাটাই আমাদের কেমন যেন টানতো। আমরা গিয়ে ওই, আরে কিচ্ছু হবে না না। এরপর তারা এখানে তো দেখ পারতে থাকে। গিয়ে লাগে শাকে বলে ব্যাটসে ওপর একটা গাছ থেকে একটা পলাশ একটা আংটি পরে আসে, নিজের আঙুলে পরে নেয়। তারপর পলা ফিরে আসে। অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। রাতে যখন সবাই খেতে বসে, ভাত দাও, আমার খুব খিদে পেতে, কতদিন ভালো মন্দ খাইনি, আমায় আলো খেতে দাও। গোগ্রাসে সেগুলো খেতে থাকে। এই দেখে পলাশের মা তার শাশুড়িকে বলে, মা, কি হলো বলুন তো আমার ছেলেটার? ও এমন করে খাচ্ছে কেন? ও তো কোনোদিন এত ভাত খায় না। ও কিছু না বৌমা, ছেলে মানুষ, মাংসটা বোধহয় খুব ভালো লেগেছে, তাই এত ভাত খাচ্ছে। তুমি ওকে আর একটু ভাত দাও। এর পরের দিন সকাল থেকে পলাশ আরো অদ্ভুত রকম আচরণ করতে থাকে। সব জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয়, সকলকে কামড়ে দিতে যায়, আবার কখনো দেওয়ালে জোরে জোরে নিজের মাথা নিজেই ঠুকতে থাকে। আর রাত নামলেই আসে তার ধুম জ্বর। ডাক্তার বাবু, কি বুঝছেন? আমার ছেলেটা ভালো হয়ে যাবে তো? ও এমন করছে কেন? কিছুই তো বুঝতে পারছি না, তবে নারী সাধারণ মানুষের থেকে অনেক দ্রুত বেগে চলছে, এ কোনো ভালো লক্ষণ নয়। এদিকে বাবিন মিঠি এক মনে গল্প শুনতে থাকে। শেখর কিছুটা থামে। বাবা, তারপর পলাশ কাকুর কি হলো? তারপরেই তো ঘটে সেই আসল ঘটনা। একদিন রাতে আমি আর পলাশ ঘরে শুয়ে আছি, তখন নিশুতি গভীর রাত। আমি টের পাই পলাশ আমার পাশ থেকে উঠে গেল। আমি ওর পিছু পিছু যাই, আর গিয়ে যা দেখি তাতে আমার হাড় হিম হয়ে যায়। দেখি পলাশ উঠানের তেঁতুল গাছে বসে পা দোলাচ্ছে, আর তার হাত লম্বা করে বাড়িয়ে পুকুর থেকে মাছ ধরে সেই মাছ কাঁচা চিবিয়ে খাচ্ছে। কতদিন পর একটা মানুষের ততদিন আমি ওর আর রোজ রোজ
গন্ডা মিঠাই। আমি তখনই তার আর চিন্তা করো না বৌমা, আমি আজকে এক বড় তান্ত্রিক ডেকে বাড়িতে যজ্ঞ করার ব্যবস্থা করছি। এরপর সন্ধেবেলাতেই তান্ত্রিককে ডেকে যজ্ঞ শুরু করে। তান্ত্রিক বেরিয়া, না হলে তো থেকে আর সাথে সাথে ঠায়। তারপর আবির তারপর মিঠি তারপর ততবার মামার ফ্রেন্ড চলে আসে। তখন ঘরে গলার আওয়াজ শুনতে পায়। দাদা, ছাদে একটা কিসের কি যেন তলা পেলাম। ওদিকে তাদের বাড়ির ভয়ঙ্কর ডাল থেকে তাদের সামনের ছুটিতে রামরতন বাবুর দাদা। রামরত এই বলে তিন ভাই তখন প্রায় সন্ধে হবে। ঝড়ের সনসন এখনই যেন চারিদিকে ওই দেখ বান্টি, রামরত ওই মস্ত চাটুর যে আম গাছটার, চল চল ওখানে। খুব চিৎ, অথচ পিছন দিকে আমরা কতক্ষণ ধরে, হ্যাঁ রে, কেমন পিছন পিছন যেন আরো কেউ আম। দাদা, জাম করে টুকটাক শুনতে পায় দূরে কি যেন থেমে গিয়ে আমারও এবার কিন্তু এই গুটগুটে অন্ধকারে রাস্তা, আমকে সেই তাদের সামনে আমরা আর কোনোদিন তোমাদের বাগানে এসেছিস রে। বাড়ি তখন রামরতন হই হুল্লোড় শুরু করে দিয়েছে। ওরে মানুষের মা। তাদের খুব ভয়ঙ্কর পরিবেশ, তো কোথাও কান্নার শব্দ, কি কাজ এমন সময় হঠাৎ করে কেউ নিয়ে চলে যায় আজ মহোৎসব, পকেট থেকে মোবাইল, না হলে শুকনো আর মুখে ভূতের বাগানে আর তোরা তিনজন। তাহলে তোমার নাম ও বয়স কমেন্ট